বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের 2025 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসাব বরাবর ব্যাখ্যা করতে চলেছি। তো সময় নষ্ট না করে চলুন সিনেমার ব্যাখ্যা শুরু করি। সিনেমাটি শুরু হয় রাধে মোহন নামের এক টিসি মানে ট্রেন কন্ডাক্টর কে দিয়ে। তিনি কমলা নিয়ে দৌড়াচ্ছিলেন। আশেপাশের মানুষ মনে করেছিল যে তিনি হয়তো কমলা চুরি করেছেন, কিন্তু রাধে মোহন জানায় তিনি একটি মহিলা থেকে কমলা কিনেছিলেন। কমলা কেনার পর তিনি তাকে 1000 টাকার নোট দেয়, কিন্তু তার কাছে ভাঙতি ছিল না, আর ট্রেন ছেড়ে দেওয়ার জন্য তিনি 1000 টাকার মূল্যের কমলা তুলে দৌড়ে ট্রেনে উঠে যায়। তা শুনে সবাই হাসতে থাকে। এই সময় আমরা দেখি একই ট্রেনে পুনম নামের এক মেয়ে যাত্রী রয়েছে। তিনি রাধে মোহনকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলেন। এখানে আমরা জানতে পারি 15 বছর আগে রাধে মোহনের জন্য পুনমের বিয়ের প্রস্তাব এসেছিল। পুনম তাকে পছন্দও করেছিলেন, কিন্তু পরে জানতে পারে যে রাধে মোহন তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে যে সে গণিতের নম্বর কম পেয়েছে। এই কারণে পুনম রাধে মোহনকে একদৃষ্টিতে দেখছিলেন। এরপর আমরা দেখি রাধে স্টেশনে নেমে নিজের হিসাব দেয়া শুরু করে। এখানে জানা যায় রাধের বাবা মারা যাওয়ার পর তিনি এই চাকরি পেয়েছেন। যদিও রাধের স্বপ্ন ছিল সিএম মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার, কিন্তু বাবার মৃত্যুর পর তাকে এই চাকরি নিতে হয়। তবে তিনি হিসাব বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন এবং ছোটদের বিনামূল্যে অ্যাকাউন্টস পড়াতেন। এরপর আমরা দেখি রাধে তার স্ত্রী থেকে ডিভোর্স করেছেন, কারণ তাদের সম্পর্ক ঠিক মতো চলছিল না। ডিভোর্সের পর রাধের ছেলে মন্নু রাধের সাথেই থাকে। তাদের প্রতিবেশী মোনালিসা নামের এক মহিলা রয়েছেন, যিনি মন্নুর দেখাশোনা করতেন। একদিন রাধে যখন নিজের ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করছিল, সে দেখে তার অ্যাকাউন্ট থেকে 27 টাকা 50 পয়সা কেটে নেওয়া হয়েছে। তা দেখে তিনি ঠিক করেন যে তিনি এর জন্য অভিযোগ করবেন, কারণ কেন এই টাকা কাটা হয়েছে তার কোনো তথ্য সেখানে ছিল না। পরের দিন রাধে তার ছেলেকে নিয়ে ব্যাংকে যায় অভিযোগ করতে। সেখানে তিওয়ারি নামের এক কর্মচারীকে তিনি অভিযোগ জানান। তিওয়ারি বলে, এত কম টাকার জন্য অভিযোগ করার দরকার নেই, কারণ এতে সবার সময় নষ্ট হবে। কিন্তু রাধে জোর দিয়ে বলে এটা তার কঠোর পরিশ্রমের উপার্জন, তাই তিনি বিষয়টি এড়িয়ে যেতে পারবেন না। তিওয়ারি অবশেষে তার অভিযোগ গ্রহণ করে এবং বলে যে এটি তার সিনিয়রের কাছে পাঠানো হবে। রাধেকে 3-4 দিন পর আবার ব্যাংকে আসতে হবে বলে জানায়। এরপর রাধে তার ছেলেকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। তখন এক ব্যক্তি তাকে ক্রেডিট কার্ড নিতে বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু রাধে তাকে স্পষ্টভাবে না বলে দেয়। ট্রেনে যাওয়ার সময় রাধে আবার পুনমকে দেখতে পায়। তিনি পুনমের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ এক ব্যক্তি এসে বাধা দেয়। এরপর রাধে লক্ষ্য করে সেই ব্যক্তি তার একটি ফাইল ট্রেনে ভুলে রেখে গেছে। রাধে সেই ফাইল জমা দিতে অফিসে যায়, কিন্তু অফিসার তাকে বলে এটি পরের দিন জমা দিতে। সেদিন রাতে রাধে ফাইলটি খোলে এবং দেখে যে ফাইলটিতে ওই ব্যক্তির ব্যাংক স্টেটমেন্ট আছে, যা একজন সিএর কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। রাধে নিজে হিসাব করে ওই ব্যক্তির সমস্যার সমাধান করে ফেলেন। তবে পরের দিন সেই ব্যক্তি বুঝতে পারেন না যে রাধে তার জন্য এই কাজ করেছে এবং রাধের সাথে আবার তর্ক করে চলে যান। এরপর রাধের এক সহকর্মী টন্ডন তার কাছে আসে। টন্ডনেরও অ্যাকাউন্ট দি ব্যাংকে এবং তার সে বাইরে যাওয়ার কারণে আইটিআর ফাইল করার সমস্যা হচ্ছিল। টন্ডন রাধেকে তার জন্য কাজটি করতে অনুরোধ করে। প্রথমে রাধে এই কাজ করতে রাজি হয় না, কিন্তু টন্ডন যখন বলে যে তারও একই ব্যাংকে অ্যাকাউন্ট, তখন রাধে রাজি হয়ে যায়। রাতে রাধে টন্ডনের অ্যাকাউন্ট হিসাব করতে বসে এবং সেখানে তিনি আবিষ্কার করে এই অ্যাকাউন্ট থেকেও 120 টাকা কাটা হয়েছে। এরপর রাধে পরের দিন টন্ডনকে বলে যে তার অ্যাকাউন্ট থেকে কাটা টাকার বিষয়ে অভিযোগ করা উচিত, কিন্তু টন্ডন বলে মাত্র 120 টাকা, এর জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না। তখন রাধে তাকে বোঝায় যে এটি তার কঠোর পরিশ্রমের উপার্জন এবং এমনটা অন্যায়। তবে টন্ডন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে চলে যায়। রাধে এরপর আবার ব্যাংকে যায়। সেখানে তিওয়ারি তাকে কোনো উত্তর দিচ্ছিলেন না, যা দেখে রাধে রেগে যায়
এবং তার সাথে তর্ক শুরু করে। তাদের তর্ক বিতর্ক দেখে ব্যাংকের ম্যানেজার বেরিয়ে আসে। রাধে তাকে জানায় যে তার অ্যাকাউন্ট থেকে 27 টাকা 50 পয়সা কাটা হয়েছে। তা শোনার পর ম্যানেজার তিওয়ারিকে গালাগালি করে। তাদের মধ্যে আরো ঝগড়া হয় এবং ম্যানেজার তিওয়ারিকে চাকরি থেকে বরখাস্ত করে। এরপর ম্যানেজার রাধেকে বলে, আপনার সমস্যার সমাধান করা হবে, 2 দিন পরে আসবেন। 2 দিন পর রাধে আবার ব্যাংকে যায়। ম্যানেজার তাকে স্বাগত জানায় এবং বলে যে তার অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হয়েছে। তাছাড়া ব্যাংকের ভুলের কারণে তাকে একটি টিভি গিফট দেওয়া হয়। রাধে অবাক হয়ে দেখে যে টন্ডনকেও একটি টিভি দেওয়া হয়েছে, কারণ রাধের কথা মতো টন্ডনও তার অভিযোগ জমা করেছিল। এতে টন্ডন খুব খুশি হয়ে পড়ে। এরপর তারা সবাই একসাথে উদযাপন করতে একটি মলে যায়। মলে টন্ডন বলে যে রাধের কারণে তিনি টিভি পেয়েছেন। রাধে তখন বলে, এটা কোনো সাধারণ ঘটনা নয়, সম্ভবত এটি একটি বিশাল বড় স্ক্যাম। তিনি ব্যাখ্যা করে যে ডি ব্যাংকের প্রায় 4 কোটি গ্রাহক রয়েছে। যদি তাদের মধ্যে 2 কোটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যদি 50, 100 বা 200 করে টাকা কাটা হয়, তাহলে ব্যাংকের কত বিশাল লাভ হবে। রাধে বোঝায়, আমাদের কাছে এটি হয়তো খুব ছোট অঙ্ক মনে হয়, কিন্তু 2 কোটি গ্রাহকের অ্যাকাউন্টের টাকা মিলে এই টাকার পরিমাণ বিশাল হয়ে যায়। তার মানে এই ব্যাংকে একটি বিশাল বড় স্ক্যাম চলছে। এদিকে আমরা একজন ব্যক্তিকে দেখি যে রাধের ভিডিও রেকর্ড করছে। রাধের সহকর্মীরা তখন বলে, যদি আমাদের অ্যাকাউন্ট থেকে 50 বা 100 টাকা কাটা হয়, এতে বড় বিষয় কি? এই কারণে সময় নষ্ট করার দরকার নেই। তখন রাধে তাদের বোঝায়, এই কাটা টাকার ওপর কোনো ট্যাক্স নেই। পুরো টাকাই একজন ব্যক্তির কাছে যায়, যা সম্পূর্ণ কালো টাকা। এই টাকা দেশের বাইরে চলে যায়। এর ফলে আমাদের মুদ্রার মানও দুর্বল হয়ে পড়ে এবং পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায়। তবু টন্ডন বলে, আমার তো গাড়ি নেই, বাইকও নেই, আমি মেট্রোতে যাতায়াত করি, তাই পেট্রোল বা ডিজেলের দাম বাড়লে আমার কি যায় আসে? এই কথা শুনে রাধে বুঝতে পারে এরা তার কথা বুঝতে চায় না। এরপর আমরা ডি ব্যাংকের মালিক মেয়েটাকে দেখি। সে খুব খুশি। এত বড় স্ক্যাম করার পর তার কাছে 2000 কোটি টাকা এসেছে, যা দিয়ে সে আরামায়েশ করছে। আমরা আরো দেখি, মেহতার পেছনে একজন রাজনীতিকের সমর্থন রয়েছে। তার সাহায্যেই মেহতা এত বড় স্ক্যাম চালাতে সক্ষম হয়েছে। পরে আমরা রাধেকে দেখি। সে দেখে পুনম ট্রেন থেকে নেমে যাচ্ছে। রাধে তার পেছন পেছন নামতে গিয়ে তার ওয়ালেট ট্রেনে ফেলে আসে। তখন রাধে পুনমের থেকে 100 টাকা ধার নেয়, কারণ তার কাছে ফিরে যাওয়ার ভাড়া ছিল না। এরপর সে পুনমের নম্বর চায়, যাতে ফোন পের মাধ্যমে টাকা পাঠাতে পারে। পুনমও তাকে নম্বর দিয়ে দেয়। তারপর থেকে তারা একে অপরের সাথে প্রায়ই দেখা করতে থাকে। কিন্তু রাধে টি ব্যাংকের স্ক্যাম ভুলতে পারছিল না, তাই সে আবার ব্যাংকে যায়। সেখানে সে ক্রেডিট কার্ড বিক্রি করা লোকটিকে দেখে এবং তাকে বলে, আমি ক্রেডিট কার্ড নেব, কিন্তু এর বদলে কাস্টমারদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চাই। এই কথা শুনে সেই লোক রাজি হয়ে যায় এবং রাধেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে দেয়। এরপর রাধে সব স্টেটমেন্ট পরীক্ষা করে দেখে যে প্রায় সবার অ্যাকাউন্ট থেকে এমন স্ক্যাম করা হয়েছে। তা দেখে রাধে পুলিশের কাছে অভিযোগ জানাতে যায়, কিন্তু পুলিশ অফিসার মেহতার সঙ্গে মিলে থাকায় সে রাধের অভিযোগ নথিভুক্ত করে না। এরপর রাধে আদালতে মামলা করে। যখন মেহতা এই বিষয়ে জানতে পারে, তখন সে প্রচন্ড রেগে যায়। ডি ব্যাংকের ম্যানেজার মেহতাকে বোঝায়, রাধে যখন প্রথমবার অভিযোগ করেছিল, আমরা তাকে একটি টিভি উপহার দিয়ে চুপ করিয়েছিলাম, কিন্তু এবার সে কেন আবার অভিযোগ করলো বুঝতে পারছি না। তবে আমি সবকিছু ম্যানেজ করব। এরপর মেহতা একজন প্রভাবশালী রাজনীতিবিদ দয়ালের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে অনুরোধ করে বিষয়টি সামলানোর জন্য। মেহতা একজন পুলিশ অফিসারকে টাকা দেয় এবং বলে রাধেকে সমস্যায় ফেল। এরপর সেই পুলিশ অফিসার রাধেকে থানায় ডাকে এবং জিজ্ঞাসা করে, তোমার কাছে এই সমস্ত স্টেটমেন্ট কোথা থেকে এলো? কিন্তু রাধে ক্রেডিট কার্ড দেওয়া ব্যক্তির বিষয়ে কিছুই বলে না। তখন পুলিশ অফিসার এমন ভাবে রাধেকে প্রশ্ন করতে থাকে যেন সে নিজেই কোনো বড় স্ক্যামে জড়িত।
ঠিক তখনই সেখানে পুনম আসে। পুনমকে দেখে রাধে অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে পুনম একজন পুলিশ অফিসার। পুনম রাধেকে বলে, যদিও আমরা একে অপরকে আগে থেকেই চিনি, তবে এই কেসে আমাকে পেশাদার হতে হবে। রাধে বিষয়টি বুঝে যায়। এরপর রাধে পুনমকে পুরো স্ক্যামের বিষয়টি ব্যাখ্যা করে। পুনম তখন জানতে চায়, তোমার কাছে এই সমস্ত স্টেটমেন্ট কিভাবে এলো? কিন্তু রাধে কিছুই বলতে রাজি হয় না। পুনম জানায়, যতক্ষণ তুমি সত্যি বলবে না, আমরা তদন্ত করতে পারবো না। রাধে তখন বলে, এই সমস্ত অ্যাকাউন্ট পরীক্ষা করলে তোমরা নিজেরাই পুরো সমস্যা বুঝতে পারবে। এরপর আমরা মেহতাকে দেখি। মেহতা জানতে পারে যে ক্রেডিট কার্ড দেওয়া ব্যক্তি স্টেটমেন্ট চুরি করে রাধেকে দিয়েছিল। এজন্য সে নিজের লোকদের দিয়ে তাকে প্রচন্ড মারধর করায়। মেহতা তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু দয়াল এসে বাধা দেয় এবং বলে, যদি তুমি এমন কিছু করো তাহলে পুরো বিষয়টি সংবাদে চলে যাবে এবং আমাদের জন্য বড় সমস্যা তৈরি হবে। এরপর মেহতা তাকে ছেড়ে দেয়। দয়াল মেহতাকে আশ্বস্ত করে, তুমি রাধের বিষয়ে চিন্তা করো না, আমরা এমন ব্যবস্থা করব যাতে রাধে নিজে থেকেই পিছু হাটে যায়। পরে আমরা দেখি রাধে তার ছেলের সঙ্গে ঘুরতে বের হয়। তখন সেখানে ক্রেডিট কার্ড দেওয়া ব্যক্তি আসে এবং রাধেকে বলে, তুমি নিজের এবং তোমার ছেলের জীবন বাঁচাও। তা শুনে রাধে বুঝতে পারে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে ডি ব্যাংকের ম্যানেজার ব্যাংকের স্টেটমেন্টে কারসাজি করে এবং পুলিশকে এমন স্টেটমেন্ট দেয় যাতে দেখা যায় রাধেই ফ্রড করেছে। পুলিশ সেই স্টেটমেন্ট দেখে পুনমকে জানায়। পুনম তখন রাধেকে বলে, স্টেটমেন্ট অনুযায়ী কোনো টাকা কাটা হয়নি। তা শুনে রাধে বুঝতে পারে যে স্টেটমেন্টের সঙ্গেও কারচুপি হয়েছে। রাধে পুনমকে বলে, এখানে কাস্টমারদের একটি তালিকা রয়েছে যাদের স্টেটমেন্ট আমি দিয়েছিলাম, তাদের সঙ্গে যোগাযোগ করে অফিসিয়াল স্টেটমেন্ট নিতে হবে। সেটি দেখলেই বোঝা যাবে ব্যাংক কিভাবে প্রতারণা করেছে। পুনম রাধের কথা মতো কাজ করে এবং কিছু গ্রাহক তাদের স্টেটমেন্ট জমা দেয়। কিন্তু তারপরও পুনম বলে রাধের দেওয়া স্টেটমেন্ট ভুয়া। এটি শুনে রাধে ক্ষুব্ধ হয়ে পুনমকে বলে, তুমি কি মনে করো আমি গণিতে খুব দুর্বল? পুনম এই কথা শুনে রেগে যায় এবং রাধেকে মনে করিয়ে দেয়, 15 বছর আগেও তুমি এই কথা বলে আমাকে প্রত্যাখ্যান করেছিলে। এটি শুনে রাধের মনে পড়ে যায় যে 15 বছর আগে সে পুনমকে প্রত্যাখ্যান করেছিল। রাধে মনে করে হয়তো পুনম সেই পুরনো ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য তার সঙ্গে এমন আচরণ করছে। এরপর কেসটি যখন কোর্টে পৌঁছায় তখন কোর্ট সেই মামলা খারিজ করে দেয়। বিচারকের মতে রাধে ইচ্ছাকৃতভাবে ব্যাংককে হয়রানি করছে। এই কারণে রাধেকে একদিনের জন্য জেলে যেতে হয়। জেলে মেহতা রাধের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বোঝায়, তুমি অযথা এই বিষয়ে মাথা ঘামাচ্ছ। আমি কাস্টমারদের অ্যাকাউন্ট থেকে মাত্র 50 বা 100 টাকা কেটে নিই, এতে তাদের কোনো ক্ষতি হয় না। যদি তাদের কাছে এই টাকাগুলো থাকতো তারা তাতে কিছুই করতো না। তাই তুমি এসব নিয়ে মাথা ঘামানো বন্ধ করো এবং নিজের কাজে মন দাও। কাল যখন তুমি জেল থেকে বের হবে আমি তোমাকে আরো বড় একটা টিভি গিফট দেব। পাশাপাশি আমরা দেখি পুনম রাধের জন্য খুব খারাপ বোধ করছে। এখানে জানা যায় পুনম যখন স্টেটমেন্টগুলো পরীক্ষা করেছিল তখন সে বুঝতে পেরেছিল যে রাধে সত্যি বলছে। কিন্তু যখন সে বিষয়টি তার সিনিয়রকে জানায়, তার সিনিয়র তাকে হুমকি দেয় যে সে চুপ না থাকলে তার বড় বিপদ হতে পারে। এই ভয়ে পুনম রাধেকে সাহায্য করতে পারেনি এবং এজন্য সে অপরাধবোধে ভুগছিল। পুনমের শ্বশুর তাকে পরামর্শ দেয় রাধেকে ফোন করতে। পুনম রাধেকে ফোন করে, কিন্তু রাধে তার ফোন রিসিভ করে না। আমরা আরো জানতে পারি পুনমের স্বামী বহু বছর আগে মারা গিয়েছে এবং পুনম তার শ্বশুরের দেখাশোনা করে। এরপর আমরা দেখি রাধে সব স্টেটমেন্ট আরবিআইতে পাঠিয়ে দেয়। ফলে আরবিআই মেহতাকে ফোন করে। তা শুনে মেহতা খুব রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় যে এবার সে রাধেকে উচিত শিক্ষা দেবে। ঠিক তখনই দয়াল এসে মেহতাকে শান্ত করে এবং বলে, আমি আমার পদ্ধতিতে রাধেকে সামলে নেব। এরপর আমরা দেখি রাধে তার বাড়িতে বসে আছে। হঠাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোকেরা আসে
এবং তার বাড়ি ভাঙতে শুরু করে। রাধে তা দেখে হতবাক হয়ে যায়। ঠিক তখনই সে জানতে পারে যে রাধেকে জানানো হয়েছিল যে তার বাড়িটি অবৈধ এবং তার জন্য একটি নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই নোটিশে 2 মাস আগের তারিখ উল্লেখ ছিল, যদিও রাধে সেটি মাত্র গতকাল পেয়েছে। তখন মোনালিসা রাধেকে জানায়, কাল যিনি নোটিশ দিতে এসেছিলেন আমার স্বামী প্রথমে সই করতে চাননি, কিন্তু পরে তারা আমাদের 20 লাখ টাকা দেয়, তখন আমার স্বামী সই করে। এটি শুনে রাধে বুঝতে পারে পুরো ব্যাপারটাই মেহতার পরিকল্পনা। পরের দিন রাধে অফিসে যায় এবং জানতে পারে যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তারা দাবি করে রাধে 17 টাকার একটি স্ক্যাম করেছে। এই তদন্ত চলাকালীন তাকে সাসপেন্ড করা হয়। এইসব দেখে রাধে বুঝতে পারে মেহতা তার জীবন ধ্বংস করার চেষ্টা করছে। রাধে তার ছেলেকে নিয়ে একটি বেঞ্চে বসেছিল। তখন মেহতা সেখানে এসে রাধের সামনে নাচতে শুরু করে এবং তাকে বলে, যদি তুমি এইসব না করতে তাহলে আজ আরাম করে জীবন কাটাতে পারতে। এরপর মেহতা রাধের ছেলেকে ধরে ফেলে এবং রাধেকে হুমকি দেয়, তুমি এখনই তোমার জামাকাপড় খুলে ফেলো, কারণ তোমার কারণে আমি অনেক সমস্যায় পড়েছি। রাধে নিজের ছেলেকে বাঁচানোর জন্য জামাকাপড় খুলতে শুরু করে। ঠিক তখনই সেই বৃদ্ধ ব্যক্তি সেখানে হাজির হয়, যিনি শপিং মলে রাধের ভিডিও রেকর্ড করেছিলেন। তিনি মেহতাকে জিজ্ঞেস করে, তুমি এই বাচ্চাটির সঙ্গে কি করছো? তার চিৎকারে আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি দেখে মেহতা বাধ্য হয়ে ছেলেটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এরপর সেই বৃদ্ধ ব্যক্তি রাধেকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে, আমারও অ্যাকাউন্ট ডু ব্যাংকে। আসলে সেই ব্যক্তি তার মলে রেকর্ড করা ভিডিওটি তার মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছেলেকে দেখিয়েছিলেন। তখন তারা বুঝতে পারে যে ডু ব্যাংক কিভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। এরপর সেই বৃদ্ধ এবং আরো অনেক গ্রাহক রাধেকে সমর্থন করার জন্য প্রস্তুত হয়। রাধে বুঝতে পারে এখন সে একা নয়। পরের দিন রাধে এবং তার সঙ্গে থাকা সমস্ত মানুষ ডু ব্যাংকে যায় এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করতে শুরু করে। এত মানুষ অ্যাকাউন্ট বন্ধ করছে দেখে সবাই ভাবতে থাকে যে ব্যাংকটি হয়তো বন্ধ হয়ে যাবে। ফলে আরো বেশি মানুষ তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে শুরু করে। এই পরিস্থিতি দেখে মেহতা প্রচন্ড রেগে যায়, কারণ আগে থেকেই আরবিআই তাকে সমস্যায় ফেলে রেখেছে এবং এখন গ্রাহকেরাও তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। ঠিক এই সময় পুনম একটি ভিডিও তৈরি করে যেখানে সে তার আসল স্টেটমেন্ট আপলোড করে। ভিডিওটি দেখার পর মানুষজন বুঝতে পারে যে রাধে যা বলেছিল সেটি সম্পূর্ণ সত্য। এতে মেহতার সমস্যাগুলি আরো বেড়ে যায়। মেহতা তখন দয়ালের কাছে এসে বলে, আমি এখন সম্পূর্ণভাবে ফেঁসে গেছি। দয়াল তাকে প্রস্তাব দেয় যে সে 2000 কোটি টাকার মধ্য থেকে 15,000 কোটি টাকা রেখে দিবে এবং মেহতাকে 500 কোটি নিয়ে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিবে। দয়াল আরো বলে যে সে লন্ডনে থাকার ব্যবস্থা করে দেবে। মেহতা প্রথমে অবাক হলেও তার আর কোনো উপায় ছিল না, তাই সে দয়ালের কথা মেনে নিয়ে লন্ডনে পালানোর পরিকল্পনা করে। অন্যদিকে রাধে তার ইনকোয়ারি রিপোর্ট জমা দেয়। সেখানে প্রমাণিত হয় যে রাধে কোনো 17 টাকার স্ক্যাম করেনি। রাধে তার সিনিয়রকে জানায় যে 17 টাকার স্ক্যামের গল্প আসলে কোনো বড় স্ক্যাম লুকানোর জন্য তৈরি করা হয়েছে। এরপর আমরা মেহতাকে দেখি সে তার জিনিসপত্র গুছিয়ে প্লেনে করে লন্ডন যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু প্লেনে ওঠার পর এয়ারপোর্টের স্টাফরা তাকে জানায় তার লাগেজে কিছু অদ্ভুত জিনিস আছে। মেহতা দৌড়ে লাগেজ চেক করতে গিয়ে দেখে তার ব্যাগগুলো কাদা দিয়ে ভর্তি। এয়ারপোর্টের ক্লিনিং স্টাফরা, যাদের ডু ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, জানতো যে মেহতা তাদের টাকা নিয়ে পালাচ্ছে, তাই তারা মেহতার ব্যাগে কাদা ভরেছিল এবং টাকা থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আমরা দেখি মেহতাকে পুলিশ গ্রেপ্তার করে। মেহতা দয়ালকে ফোন করে জানতে পারে যে দয়ালও তার উপর রেগে আছে, কারণ মেহতা 15,000 কোটি টাকার বদলে 150 কোটি টাকা দিয়েছিল। শেষে রাধে খুশি হয়, কারণ তার প্রচেষ্টায় এই স্ক্যাম প্রকাশ পেয়েছে। সে পুনমকেও ক্ষমা করে দেয় এবং তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। এইভাবে হিসাব বরাবর সিনেমাটি শেষ হয়।
আপনার যদি এই সিনেমার গল্প এবং আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।